শুরু করছি এখন প্রকাশ, সঙ্গে আছি আসাদুজ্জামান ইজি। আজকে আমাদের আলাপের বিষয় 30-এ প্রাপ্তি, 1 মাস বয়সী নতুন সরকার, তার শুরুটা কেমন হলো সেসব প্রসঙ্গে আলাপ করব। সে প্রসঙ্গে আলাপে রয়েছেন আমাদের সঙ্গে রাজিকুজ্জামান রতন, সহকারী সাধারণ সম্পাদক বাসদ, এবং সেই সঙ্গে রয়েছেন অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। দুজনকে স্বাগত আমাদের আজকের আলাপে, আজকের আয়োজনে। রতন ভাই, আপনাকে দিয়ে আলাপ শুরু করতে চাই। খানিকক্ষণ আগে আমরা দেখলাম যে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি যেটি বললেন, 1 মাস আগে যে কমিটমেন্ট করেছিলাম সেটি বাস্তবায়নের কাজ করতে পারছি। তিনি বলছেন যে সরকার ক্ষমতায় আসার পরপরই যুদ্ধ শুরু হলো, কিন্তু দেশে তেলের দাম বাড়েনি, গার্মেন্টসের বেতন নিয়ে এবার খুব একটা ঝামেলা হয়নি। এগুলো সরকারের বড় সফলতা বলে তিনি দাবি করেছেন। এছাড়াও ফ্যামিলি কার্ড, কৃষি ঋণ মওকুফ, খাল খনন। 1 মাস বয়সী নতুন সরকারের শুরুটা কেমন দেখেন? ধন্যবাদ। এই সরকারের পেছনে একটা প্রত্যাশার চাপ আছে এবং এই সরকারের কিছু প্রতিশ্রুতির বাধ্যবাধকতাও আছে। আর আমাদের আছে অতীতের কিছু তিক্ত অভিজ্ঞতা। কারণ আমাদের অতীতে এর আগে যারা ব্রুট মেজরিটি নিয়ে এসেছিলেন তাদের শাসনামলটা খুব বেশি ডেমোক্রেটিক হয়নি, অনেকটা ব্রুটাল হয়েছিল। সে একটা অতীতের তিক্ত অভিজ্ঞতা আছে। আর পাশাপাশি গত 15 বছরের আমরা একটা নিপীড়নমূলক শাসন ব্যবস্থা দেখেছি। আর দেশের অভ্যন্তরে ক্ষমতাকে কাজে লাগিয়ে লুটপাট এবং দুর্নীতির একটা বড় দৃষ্টান্ত আমাদের সামনে আছে। ফলে একদিকে উন্নয়ন আর একদিকে লুণ্ঠন, দুটোই সমান্তরালে চলার অভিজ্ঞতাটাও আমাদের আছে। তার বিরুদ্ধেই তো একদিকে দমন পীড়ন আর একদিকে লুণ্ঠন, টাকা পাচার, এগুলোর বিরুদ্ধেই তো মানুষ লড়তে লড়তে অভ্যুত্থানটাকে অনিবার্য করে তুলেছিল। ফলে অভ্যুত্থানের পরে যে 15 মানে আমরা বলবো যে প্রায় 18 মাস, এই 18 মাসেও কিন্তু আমরা ইন্টারিমের সময়ও খুব তাৎপর্যপূর্ণ নীতিগত পরিবর্তন দেখি নাই। আমরা যতটা তাদের কথায় এবং যতটা উদাসীনতায় এবং যতটা কোনো কোনো ক্ষেত্রে প্রশ্রয় দেওয়ার ভূমিকা দেখেছি, ঠিক যে আন্দোলনের মূল কারণগুলো যেগুলো ছিল সে কারণ দূর করার ক্ষেত্রে তাদের খুব একটা ভূমিকা দেখি নাই। এই পটভূমিতে কিন্তু এখন বর্তমান সরকার ক্ষমতায় আছে, তাদের হাতে আছে একদম 2/3 মেজরিটি। ফলে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবার জন্য সাংবিধানিক দিক থেকেও তাদেরকে চ্যালেঞ্জ করার কেউ নাই, আবার প্রতিশ্রুতি বাস্তবায়ন করবার মতো সাংগঠনিক শক্তিটাও তাদের আছে। রতন ভাই, ওই প্রসঙ্গটা এসেই যায় যে সংবিধান সংসদ পরিষদে তো শপথ বিএনপি নেয়নি। এখন যারা বিরোধী রয়েছেন তারা বলছেন যে আসলে অনেক কিছুই তো সংবিধানে নেই, গণভোট নেই, জুলাই সনদ নেই, তাহলে আসলে ঐকমত্য কমিশন নেই। বিরোধীদের এই অভিযোগ কতটা যৌক্তিক বলে মনে হয় আপনার কাছে? সংবিধানটা এমন একটা জিনিস যে সেটা জনগণের সর্বোত্তম ইচ্ছার সর্বোচ্চ বহিঃপ্রকাশ হিসেবে বলা হয়, কিন্তু এটা কোনো স্ট্যাটিক জিনিস নয়। এটা আমাদের প্রফেসর সাহেব আরও ভালো বলতে পারবেন যে সংবিধান মানেই হচ্ছে সে ক্রমাগত জনগণের ইচ্ছার সঙ্গে তার সমন্বয় রেখে চলবেন। কিন্তু আমাদের এখানে যেটা হয়েছে দেখুন, যে সংবিধানের 17টা সংশোধনী হয়েছে না, তার মধ্যে প্রায় সবগুলোই তো হয়েছে শাসকদের ইচ্ছায়। ঠিক জনগণের ইচ্ছায় কি খুব বেশি হয়েছে? আচ্ছা, আমেরিকার সংবিধানেও তো প্রায় 27টার মতো সংশোধনী আছে। আচ্ছা, যদি বলি ভারতের সংবিধান, ভারতের স্বাধীনতা হলো তাদের 47-এ, সংবিধান হলো 53-তে। তাদের সংবিধান করতে 6 বছর সময় লেগেছিল। 6 বছর সময় ধরে যে সংবিধান করেছে তার মধ্যেও কত সংশোধনী হয়েছে তাদের। পাকিস্তানের সংবিধান তৈরি করতে সময় লেগেছে 9 বছর। 47-এ পাকিস্তান, 56-তে সংবিধান হলো। 9 বছর এত কাটাছেঁড়া করে সংবিধান করার পর সেই সংবিধান কত সংশোধিত হয়েছে? ফলে সংবিধানে যা নাই তাকে আনবার জন্যই তো বারবার চেষ্টা করতে হয়। সেটা কখনো শাসকরা করেন, কখনো জনগণের প্রত্যাশা হয়। আমি ফিরবো, প্রশ্ন রয়েছে এই বিষয়ে, আমি ফিরবো আপনার কাছে। ফরিদউদ্দিন আহমেদ, আপনার কাছে একটু আসতে চাই। আপনার পর্যবেক্ষণে দেশ কেমন চালাচ্ছে বিএনপি সরকার এবং চ্যালেঞ্জগুলো কি দেখছেন এই সরকারের? আমার পর্যবেক্ষণে মনে হচ্ছে যে ইনিশিয়ালি তো ভালোই শুরু করেছে, কারণ বিএনপির যে ম্যানিফেস্টো, ইলেকশন ম্যানিফেস্টো যেটা আছে তার আলোকে কার্যক্রম শুরু করেছে। কিন্তু আমার কাছে মনে হয় না যে খুব গভীর থট দিয়ে এইগুলো শুরু করা হয়েছে। ধরেন আপনার খাল খনন কর্মসূচি বা এই যে ফ্যামিলি কার্ড, এখন এটার যে আসলে অর্থের উৎস কী সেটা কিন্তু স্পষ্ট করা হয়নি। এবং বাংলাদেশ এই যে আপনার এখন যে একটি সংকটের মধ্যে, গ্লোবাল যে সংকট, এই সংকটের মধ্যে বেশি দামে তেল আমদানি করতে হবে এবং তার দেখা যাচ্ছে ওখানে কিন্তু টাকা লাগবে। পাশাপাশি ইতিমধ্যে দেখা গেছে যে সরকারি কর্মকর্তা কর্মচারী তারা ইতিমধ্যে বলেছে যে আমরা ঈদের পরে আমরা একটা প্রেশার দেব আমাদের যাতে পে স্কেল বাস্তবায়ন হয়, সেখানে টাকা লাগবে। তো এখানে দেখা যাচ্ছে যে আপনার এই যে ফ্যামিলি কার্ডে যদি 2 কোটি মানুষের এরকম টাকা দেওয়া হয়, প্রায় 60,000 কোটি টাকা বাড়তি লাগবে, যেটা আমি
বছরে বছরে সেটি লাগবে। তো এই টাকার যে সংস্থান এটা কিন্তু আসলে স্পষ্ট করা হয়নি। এটা হয়তো সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় হ্যাঁ। সাথে দেখানো হবে, সংশোধনী যে বাজেট আসবে সেখানে হয়তো উল্লেখ করে দেবে। হ্যাঁ, উল্লেখ করা হবে, কিন্তু এরকম কিন্তু আপনার সোশ্যাল পলিসির বা সোশ্যাল যে সেফটি নেট এই ধরনের বিভিন্ন মন্ত্রণালয়ের অনেকগুলো প্রোগ্রাম আছে। তো আমার কাছে মনে হয় যেটা করতে পারতো যে এই প্রোগ্রামগুলোর আউটকামটা কীরকম, কতটা পজিটিভ কতটা নেগেটিভ, তাহলে সেইটা যদি মূল্যায়ন করার পরে এই প্রোগ্রাম করবে, যেহেতু দলের ইশতেহারে ঘোষণা করা হয়েছে ঠিকই আছে, তাহলে হয় কি আপনার এটা কিছুটা অন্যান্য প্রোগ্রাম কাটছাট করে এইটা কন্টিনিউ করতে পারতো। আমরা এরকম একটা চিন্তা করলে ভালো হতো। 2 নম্বর হচ্ছে আপনার অলরেডি কিছু কিছু সমস্যা আছে, ধরেন ব্যাংকিং সেক্টরে, যে 5টা ব্যাংকের গ্রাহক আপনারা দেখেছেন যে তারা মতিঝিলে আন্দোলন করেছে এবং তারা ওই ব্যাংকের সামনে কিছু, এবং এটা কিন্তু তাদের নিজেদের টাকা, কথা খেয়াল করেন, তাদের নিজেদের টাকা, সেই টাকা তারা পাচ্ছে না। এবং এখানে যারা গ্রাহক তাদের অধিকাংশই হচ্ছে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তারা কিন্তু পথে বসতে পারে না, তারা কারোর কাছে হাতও পাততে পারে না, এবং দে আর ইন ভেরি ক্রাইসিস। সুতরাং এই যে বিষয়গুলো এরকম আমরা দেখি, এই যে বিষয়গুলো, এবং সেখানে কিন্তু লক্ষ লক্ষ গ্রাহক আছে, তাদের ফ্যামিলি। সুতরাং এই বিষয়গুলোকেও আমার মনে হয় সরকারের বিবেচনায় নেওয়া উচিত, এবং এটা একটা কিন্তু চ্যালেঞ্জ হয়ে গেছে। একটা বিরতি নিয়ে ফিরে আসি, তারপর বাকি আলাপের সুযোগ হবে। দর্শক, বিরতির পর আবার ফিরছি। বিরতির পর আবার ফিরে এলাম এখন প্রকাশে। রতন ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি সংবিধান নিয়ে আমরা কথা বলছিলাম, সংবিধান সংস্কার পরিষদের শপথ ইস্যুতে ছোট্ট করে একটা প্রশ্ন জুড়ে দেই যে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে সংবিধান সংস্কার পরিষদের শপথটা অসাংবিধানিক, কিন্তু আমরা জানি যে এটি তো ইসি থেকে চিঠি দেওয়া হয়েছে যারা এমপি হয়েছেন সবাইকে, আবার প্রধান নির্বাচন কমিশন তিনিই শপথ পড়িয়েছেন। তাহলে তিনি যদি শপথ পড়ান তাহলে বিষয়টি সংবিধানের বিরুদ্ধে কি করে যায়? এবার আমরা অনেক কিছু দেখছি যেটা সংবিধানে ছিল না, হ্যাঁ, সেটা আমাদের আকাঙ্ক্ষায় ছিল। মানুষের আকাঙ্ক্ষায় আছে সংবিধানে সন্নিবেশিত হবে। কি প্রক্রিয়া হবে? সংবিধান সংশোধন করার একটা পদ্ধতি আছে, 2/3 মেজরিটি দিয়ে সেটা সংশোধন করা যায়। ফলে সে স্কোপটা তো বিএনপির আছে। প্রশ্নটা সেই জায়গায় যে রাষ্ট্রপতি কি আদেশ জারি করতে পারেন নাকি রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করবেন? তো প্রশ্নটা হয়েছে আদেশের কোনো সাংবিধানিক ভিত্তি আছে কি, এই বিতর্কটা তারা তুলেছেন। ফলে এখন এটা প্রশ্নের মধ্যে পড়ে গেল যে যারা সংবিধান সংস্কার পরিষদের জন্য শপথ নিলেন তাদের শপথটা কি তাহলে কার্যকর থাকবে? আচ্ছা, যখন বিএনপি শপথ নিল না তখন তো এটা ডিসাইডেড হয়ে গেল যে বিএনপি শপথ না নিলে এই সংবিধান সংস্কার পরিষদ আসলে কাজ করতে পারবে না, 2/3 মেজরিটি তারা আছে। ফলে পরেরটা হয়ে গেছে শুধুমাত্র আনুষ্ঠানিকতা বা ভবিষ্যতে চাপ দেয়া অথবা চাপ প্রয়োগ করার একটা হাতিয়ার হিসাবে, এবং এক পক্ষ আর এক পক্ষকে বলতে থাকবেন যে আপনারা জুলাই চেতনার বিশ্বাসঘাতকতা করেছেন, আরেকজন বলবেন যে আপনারা রাষ্ট্রপতিকে মানেন না অথচ রাষ্ট্রপতির আদেশ নিয়েই আপনারা আবার ইয়ে করছেন। তার মানে এটা হবে কি একটা মানে মক ফাইটের মতো হবে। আমরা তো দেখছি রাজপথে নামারও এক ধরনের আভাস আছে। এই বিষয়ে রাজপথে নেমে খুব বেশি ভালো কিছু হবে বলে আমার মনে হয় না, কারণ এত বেশি সমস্যা মানুষের সামনে আছে এবং বিএনপি নিজে কিছু সমস্যা ক্রিয়েট করবেন, আভ্যন্তরীণ সমস্যা, সেগুলোর ফলে এটা হয়তো খুব বেশি মানে হালে পানি পাবে না। কিন্তু আমাদের সামনে একটা প্রশ্ন থেকে যাবে যে সংবিধানের গণতান্ত্রিক রূপান্তর ঘটাবার জন্য, সংবিধানকে আরও বেশি গণতান্ত্রিক করবার জন্য যে আন্দোলনের মধ্যে উত্থাপিত দাবি, সেই অনুযায়ী কাজ কি আমরা করলাম? সেই অনুযায়ী কাজ করার কথা কেউ কেউ বললাম? আমাদের বেশিরভাগটাই ছিল যে কার ক্ষমতা কতটুকু থাকবে সেটার একটা ভারসাম্য তৈরি করা। এবং দেখুন, অন্তর্বর্তীকালীন সরকার 18 মাসে তারা অনেক কথা বলেছেন যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকবেন, কিন্তু তাদের সময় রাষ্ট্রপতিকে অকার্যকর করে রেখেছেন। ফলে তারা তো আপনি আচরি ধর্ম অপরে শেখাও, এরকম যদি হয় তাহলে তারা তো দেখিয়ে দিলেন কিভাবে একটা অকার্যকর করে রাখা যায় রাষ্ট্রপতিকে। ফলে এগুলো হয়েছে কি একটা কথার লড়াই হবে, কাজের বিষয়টা আড়ালে চলে যাবে। স্যারের মন্তব্যটা একটু শুনি। স্যার, রাজপথে দেখবো আমরা, মানে বিরোধীদের অভিযোগ বিএনপি নাকি মূল সংস্কারগুলি করছে না, তারা নাকি ইশতেহারে যা রেখেছিলেন সেটি নাকি তারা বাস্তবায়ন করতে যাচ্ছেন। তারা বলছেন তাহলে এত আলাপ আলোচনার কি দরকার ছিল ঐকমত্য কমিশনে? হ্যাঁ, এটা তো আসলে আমাদের সবারই প্রশ্ন, যে যেহেতু একটা জুলাই অভ্যুত্থান হয়েছে, তাই না, কিন্তু জনগণের কিন্তু একটা আকাঙ্ক্ষা আছে যে সংস্কার প্রয়োজন। এবং আমরা যদি পৃথিবীর ইতিহাস দেখি, পৃথিবীর সব দেশই যেমনটা বলছিলেন ওই ভাই, যে আসলে সংস্কার হয়েছে, সংবিধান সংস্কার হয়েছে, সংবিধানের পরিবর্তন হয়েছে, রিভাইজ হয়েছে, এবং সময়ের ধারাবাহিকতায় আসলে মানুষের চাহিদা পরিবর্তন হয়, সমাজ পরিবর্তন হয় এবং সংবিধানও পরিবর্তন করতে হয়। তো এখানে অনেক সময়, দীর্ঘ সময় নিয়ে 30টার বেশি রাজনৈতিক দল তারা কাজ করেছে, এখানে সময় দিয়েছে, এবং এই সময় কিন্তু খুবই মূল্যবান। সরকারের সাথে সময় দিয়েছে এবং তারা সেই সিদ্ধান্তে এসেছে যে তারা সংস্কার করবে, এবং তারা সেখানে স্বাক্ষরও করেছে।
তো এইখানটায় আমার কাছে মনে হয় যে মানুষের যে চাহিদা, মানুষের সমস্যা, সেটা তো আসলে সংবিধান সেটা ভিতরে অন্তর্ভুক্ত করতে হবে। তো সেইখানটায় আমার কাছে মনে হয় যে আসলে সংস্কার করা দরকার। আর যেহেতু বিএনপি 2/3 আসন পেয়েছে, কিন্তু ইতিমধ্যে বলেছে, আজকেও বলেছে যে মহাসচিব যে আসলে বিএনপি সংস্কার করার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। সুতরাং গ্রাজুয়ালি আমার কাছে মনে হয় যে হয়তো তারা করবে, কিন্তু এটি এক ধরনের চাপের মধ্যে তাদের রাখতে হবে। এবং যেটাই যে কথাটা জামাত ইসলামী বলেছে বা এনসিপিরা বলেছে, এখন তারা বিরোধী দল যারা, তারা কি আসলে চাপের মধ্যে রাখতে চায় সরকারকে, নাকি সরকারের সঙ্গে এক ধরনের সমঝোতা করেই আমার কাছে মনে হয় যে আসলে বিরোধী দলের ভূমিকা অবতীর্ণ হচ্ছে? এটা নিয়ে শুনবো, আরেকটা বিরতির সময় হচ্ছে, ফিরে এসে জবাবটা নিতে চাই। দর্শক, বিরতির পর আবারও ফিরছি এখন প্রকাশ। বিরতির পর আবারও ফিরে এলাম এখন প্রকাশে। রতন ভাই, আপনার কাছে আসবো। যে প্রশ্ন রেখে গিয়েছিলাম যে জামাত কি সরকারের সঙ্গে এক ধরনের সমঝোতা করেই কি আসলে বিরোধী দলের ভূমিকায় অবস্থান বা বক্তব্য দিচ্ছে, এরকম সুযোগ দেখেন কিনা? দুটো দিক এখানে আছে যে জামাতের এবার নির্বাচনে যে হাইপটা তারা তুলেছিল যে তারা নির্বাচনে বিজয়ী হয়ে আসবেই, এবং সেটা করতে গিয়ে নৈতিক অনৈতিক সব ধরনের পথ তারা অবলম্বন করেছে, এবং ইহকালে ভোট নেবার জন্য পরকালের টিকিট পর্যন্ত তারা দিয়েছে। এবং অনেকে হয়তো জিজ্ঞেসও করেনি এরকম, যে এটা বেহেস্ত তো 7টা আছে, কোন বেহেস্তের টিকিট দেবেন, কিন্তু এরকম ঘটনা তারা ঘটিয়েছে। তার মানে তাদের একটা ধারণা ছিল তারা মানে এই শূন্যস্থানটা পূর্ণ করবেন। নির্বাচনে এই ফলাফলের পরে জামাত এখন চেষ্টা করবে বিএনপির সঙ্গে যে দূরত্বটা তৈরি হয়েছে সেই দূরত্বটা কতখানি কমিয়ে রেখে আবার তাদের নিজেদের গুরুত্বটা বহাল রাখতে চায়। কারণ ঠিক আওয়ামী লীগ জাতীয় পার্টির রসায়নটা যেমন ছিল সেই রকম যেন আবার না হয়। ফলে তারা বিরোধী দল হিসেবে একটা ভূমিকাও রাখতে চাইবে, আবার পুরোপুরি বিরোধিতায় গিয়ে বিপদেও পড়তে চাইবে না। তো এইটা করতে গিয়ে কখনো কখনো তারা পরস্পর বিরোধী কিছু ভূমিকা পালন করবেন, কখনো কখনো কমিটমেন্টের সঙ্গে তারা একদম করবেন, বিট্রে করবেন, নিজের কমিটমেন্টের সঙ্গে নিজে হয়তো বিট্রে করবেন, এবং কখনো কখনো আগের দিন যে কথা বলেছেন পরের দিন সেই কথাটা হয়তো ভুলে যাবেন। ইতিমধ্যে আমরা তো এরশাদ বিরোধী আন্দোলনের সময়ের মানুষ, সেই সময় এরশাদের যে ছিল না CMLA, আমরা ব্যঙ্গ করে বলতাম ক্যান্সেল মাই লাস্ট অ্যানাউন্সমেন্ট। হ্যাঁ, তা আমরা এর মধ্যেও তাদের অনেকগুলো দেখলাম যে আগের দিন তারা যে ঘোষণাটা দিচ্ছেন পরের দিনই সেই ঘোষণার বিপরীতে তারা আবার কাজ করছেন। ফলে ঠিক বুঝে উঠতে পারছেন না যে কিভাবে তারা একটা মানে বিরোধী দলের ভূমিকা পালন করবেন। বিরোধী দলের ভূমিকা 3 রকম হতে পারে। একটা হচ্ছে পার্লামেন্টে কনস্টিটিউশনাল কোশ্চেনে বিরোধিতা, আর হলো ইকোনমিক যে পলিসি গভর্নমেন্ট নিয়েছে সেই পলিসির ক্ষেত্রে কোনটা হলে জনগণের ভালো হয় সেটা নিয়ে বিরোধিতা। তৃতীয়ত হচ্ছে প্রশাসনিক ক্ষেত্রে দমনপীড়নের যে জায়গাটা আছে সেই দমনপীড়নের বিপরীতে জনগণের পক্ষে দাঁড়িয়ে একটা গণতান্ত্রিক শাসনের জন্য বিরোধিতা। এই 3 বিরোধিতার ক্ষেত্রে আমার মনে হয় যে তারা ইকোনমিক জায়গাটাতে হাত দেবে না, এই ইকোনমিক পদ্ধতিতে তারা মেনে চলবেন। প্রশাসনিক ক্ষেত্রে দমনপীড়ন হলে সেক্ষেত্রে তারা কিছু কথা বলবেন, আর মূলত তাদের আলোচনাটা তারা পার্লামেন্টেই সীমাবদ্ধ রাখার চেষ্টা করবেন। স্যার, আপনার মন্তব্যটি নিব এই বিষয়ে। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে তারা এই যে যেহেতু এনসিপি তাদের সাথে আছে, তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে জুলাই অভ্যুত্থানের যে সমস্ত তরুণরা যুক্ত ছিল বা বাংলাদেশের বড় একটা অংশ, সব শ্রেণীর পেশাজীবী সব ধরনের মানুষ কিন্তু জড়িত ছিল, এবং সেইটাকে ক্যাপিটালাইজ করার জন্য তারা এনসিপির যে চাপ সেটা মানে কিছু বিষয়গুলো তারা কিন্তু আসলে গুরুত্ব দিবে সংসদের ভিতরে। এই জন্য তারা সংসদের বাইরেও আন্দোলনের কথা বলবে বা আন্দোলন তারা করার চেষ্টা করবে, কিন্তু এই মুহূর্তে বা এই সময় তারা এটা করবে বলে আমার কাছে মনে হয় না। একটা হচ্ছে যে আন্দোলনের একটা মৌসুম আছে, 2 নম্বরে হচ্ছে যে জনগণ আন্দোলন করার জন্য আসলে প্রস্তুত কিনা বা অনেকগুলো ইস্যু তৈরি হয়েছে কিনা, এবং সেই ইস্যুগুলোকে তারা আসলে জনসম্পৃক্ত করে জনগণের ইস্যুতে রূপান্তর যদি করতে পারে তাইলেই তারা হয়তো রাস্তায় না। আবার আরেকটা ব্যাপারও আছে যে রাজপথের কথা বলছেন, রাজপথে কি আসলে সমাধান হয় বা হবে যে ইস্যুগুলো নিয়ে তারা রাজপথে যাওয়ার কথা বলছেন? না, এই মুহূর্তে বা আমার মনে হয় যে অদূর ভবিষ্যতে এটা হবে বলে আমার কাছে মনে হয় না। কারণ মানুষ তো আসলে বারবার রক্ত দিতে প্রস্তুত হয় না, কারণ আমরা দেখি যে জুলাইয়ের গণঅভ্যুত্থান হয়েছে সেই দীর্ঘ সময় পরে। সুতরাং তারা যেটা করবে সেটি হচ্ছে যে সংসদের ভিতরে এক ধরনের চাপ সৃষ্টির চেষ্টা করবে, পাশাপাশি বাইরেও তারা চেষ্টা করবে, এবং দীর্ঘমেয়াদে আমার কাছে মনে হয় জামাত ইসলামের কৌশল হবে যে যেহেতু তারা 18টি আসন পেয়েছিল এক সময়, তার প্রায় 4 টাইমস তারা আসন পেয়েছে, সুতরাং তারা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তারা বিএনপির সাথে কিছু কিছু ক্ষেত্রে সহযোগী হবে, এবং ভিতরে থেকে তারা তাদের সংগঠনকে আরও শক্তিশালী করবে, পাশাপাশি জনসম্পৃক্ততা তৈরি করার জন্য বিভিন্ন জায়গায় যেখানে তাদের ভালো অবস্থান নেই সেখানে তারা শক্তিশালী হওয়ার চেষ্টা করবে।
মোট কথা তারা আমার কাছে মনে হয় না যে খুব দ্রুত রাজপথে নেমে আন্দোলন করবে বলে আমার কাছে মনে হয় না। আরেকটা বিরতির সময় হচ্ছে, দর্শক বিরতির পর আবার ফিরছি। বিরতির পর আবার ফিরলাম। এখন প্রকাশে রতন ভাই, আমরা 1 মাস বয়সী সরকারের কার্যক্রম নিয়ে কথা বলছিলাম। তার মধ্যে আরেকটি কার্যক্রম, সেটা হচ্ছে আমরা দেখছি যে বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত আবারও ভর্তি পরীক্ষা দিতে হবে, এরকম একটি লটারি পদ্ধতি বাদ পড়ে যাচ্ছে। এখন ভর্তি যুদ্ধ যদি ফিরে আসে, আবারও সেই কোচিং বাণিজ্য, শিশুদের উপর চাপ বাড়ার সংখ্যা দেখেন কিনা? আসলে ছাত্রদের উপর পরীক্ষা চাপানোর আগে আমাদের শিক্ষা ব্যবস্থার একটা পরীক্ষা হওয়া দরকার ছিল, যে কোন শিক্ষা ব্যবস্থার মধ্যে আমাদের ছাত্ররা গড়ে উঠছে। আমাদের শিক্ষক সমাজের একটা পরীক্ষা হওয়া দরকার ছিল, যে তারা কী দক্ষতা, যোগ্যতা এবং কী দায়বদ্ধতা নিয়ে ছাত্রদেরকে শিক্ষিত করে তুলছেন। তারপরে না ছাত্রের পরীক্ষার প্রশ্নটা আসবে। আর সবচেয়ে বড় কথা, পরীক্ষার সঙ্গে একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি হয়ে যায়। ক্লাস 1, 2, 3, 4-এর ছেলে মেয়েদেরকে আমি পরীক্ষার মধ্যে ফেলে দিয়ে মেধা যাচাই করব, এইভাবে কি মেধা যাচাই হয়? সরকার সিদ্ধান্তটা খুব দ্রুত নিয়ে ফেললো রতন? একটা প্রথমত সিদ্ধান্ত কি কারো চাপে সিদ্ধান্ত নিলেন, নাকি এটা লোকরঞ্জক সিদ্ধান্তের মতো করে করলেন? কিন্তু মূলত এর পেছনের অন্তরালের উদ্দেশ্য কি এই, যে আমার কোচিং ব্যবসাটাকে সামনে নিয়ে আসা, আবার প্রাইভেট পরীক্ষা পড়াশোনাটাকে অথবা গাইড ব্যবসাটাকে সামনে নিয়ে আসা। সবচেয়ে বড় কথা, শিক্ষা এমনি ব্যয়বহুল হয়ে আছে, এরপরে শিক্ষাকে আরও বাণিজ্যিক এবং ব্যয়বহুলের দিকে কি এটাকে নিয়ে যাব? আর সবচেয়ে বড় কথা, জীবনের শুরুতে একটা বাচ্চাকে আমি বলছি তুমি অযোগ্য, মানে একজন মানুষকে এইটা বলা উচিত যে তোমার অনেক যোগ্যতা আছে, আমরা তোমাকে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। রাষ্ট্র, আমাদের আর কিচ্ছু নাই, আমাদের মাটির নিচে তেল তেমন নাই, আমাদের মাটির নিচে খনিজ সম্পদ তেমন নাই, মাটির উপরে যে জায়গা আছে সেটার পরিমাণও বিশাল নয়, অথচ মানুষ আমরা 18 কোটি, এর মধ্যে 4.5 কোটি হচ্ছে আমাদের ছাত্রছাত্রী। এরাই তো আমাদের ভবিষ্যৎ। এদেরকে দক্ষ করে তোলা, যোগ্য করে তোলার জন্য রাষ্ট্র সমস্ত দিক থেকে সহযোগিতা করবে, এটা আমরা চেয়েছি। কিন্তু রাষ্ট্র বারবার তাদেরকে অযোগ্যতার পরীক্ষায় ফেলে দিয়ে বলছে তুমি ব্যর্থ, তুমি পারো নাই। রাষ্ট্রের বলা উচিত ছিল তোমরাই পারবে, কারণ তোমাদের উপরেই তো আমরা তাকিয়ে আছি। এই যে দৃষ্টিভঙ্গিগত জায়গায় একটা বড় বিষয়। দ্বিতীয়ত হচ্ছে শিক্ষাকে বাণিজ্যিক পণ্যে পরিণত করার যে প্রবণতা দীর্ঘদিন ধরে চলছে, তার একটা নতুন রূপ আবার দেখছি। তৃতীয়ত, যে আমরা ছাত্রদের তো পরীক্ষার কথা বলছি না, ছাত্রের বাবা মাদের পকেটের পরীক্ষা হবে, যে ছাত্রের বাবারা কতটুকু টাকা খরচ করতে পারবেন, মায়েরা কতটুকু টাকা খরচ করতে পারবেন, দিন রাত জেগে বাবা মা চাপ দিয়ে ছাত্রকে পড়াবে, পর তোকে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে, আজ যদি ফেল করিস তোর জীবন শেষ। শিক্ষকের মন্তব্যটা শুনি। তো আমার মন্তব্য হচ্ছে, আমি পুরোপুরি একমত, ভাইয়ের সাথে একমত। তো এখানে আমি যেটা বলছিলাম যে আসলে হ্যাঁ, মেধার মূল্যায়ন করতে হবে, ভর্তি পরীক্ষা থাকতে পারে, তবে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত আমার মনে হয় ভর্তি পরীক্ষা এটা এদের জন্য প্রেশার হবে। আর 2 নম্বর হচ্ছে যে শহর এবং গ্রামের মধ্যে যে স্কুল আছে এবং তাদের যে শিক্ষক যারা রয়েছেন তাদের অভিজ্ঞতা কীরকম, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আসলে আমরা দেখি যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আগে যেরকম প্রাথমিক বিদ্যালয়ের আমরা যখন শিক্ষার্থী ছিলাম, ছাত্র ছিলাম, তখন শিক্ষা ছিল শিক্ষকের একটা ব্রত, কিন্তু এখন আমরা দেখি যে আসলে শিক্ষক নিয়োগেও বিভিন্ন ধরনের অনিয়ম এবং দুর্নীতির কথা আমরা দেখি। তাহলে ওই যে শিক্ষক, এবং পাশাপাশি দেখা যাচ্ছে ঢাকা সহ বাংলাদেশের যে বিভিন্ন বিভাগীয় শহরের স্কুলগুলোতে ক্লাসের যেরকম ছাত্ররা মনোযোগী থাকে না, কারণ ক্লাসে শিক্ষকরা থাকে ক্লান্ত, ক্লাসের বাইরে তারা কোচিং করেন, তারা বাসায় প্রাইভেট পড়ানোর ব্যবস্থা করেন। এর ফলে হয় কি যে ক্লাসটা যে আসলে বিদেশে যেরকম ক্লাসটাই হচ্ছে এর পড়াশোনার মূল জায়গা, এবং তখন বাসা কিন্তু ওই ছাত্র ফ্রি থাকে, তখন তার চাপ থাকে না, সে খেলাধুলা করে, বাবা মায়ের কাছে থাকে সে। কিন্তু আমাদের এখানে ক্লাসে যেহেতু শিক্ষকরাও ক্লান্ত থাকে, ছাত্ররাও কোচিং করতে করতে ক্লাসে যায় ঠিকই, কিন্তু তারা কিন্তু মনোযোগী থাকে না। তাহলে এই বিষয়গুলো আমার কাছে মনে হয় বিবেচনায় নিয়ে কমিটি গঠন করে যে আসলে গ্রামে কি দরকার, শহরে কি দরকার, কারণ এখানে তো অসমতা আছে, এবং যাদের সক্ষমতা নেই যেটা বলছিলেন ভাই, তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে তারা তো আসলে ওই কোচিংয়েও নিতে পারবে না, আর আলাদা প্রাইভেট টিউটরও দিতে পারবে না, তো সেক্ষেত্রে তারা তো আসলে বঞ্চিত হবে। যেহেতু 2027 শিক্ষাবর্ষ থেকে এই ঘোষণা দিয়েছেন সরকার, এর মধ্যে এই বিষয়গুলো বিবেচনা করতে পারেন বলে আমার কাছে মনে হয় সেটাই করা উচিত। দুজনকে ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই সামনের দিনগুলোতে আবার আলাপের সুযোগ হবে। শেষ করছি এখন প্রকাশ, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।